আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্মার্ট নকে সকলকে আমন্ত্রণ। সাকিব আল হাসান পরিপূর্ণ 4 ওভার বোলিং করছেন না। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে 12তম ওভার পর্যন্ত তিনি বোলিং করতে আসেন নাই। এর পেছনে কারণ কি হতে পারে? কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আমার কাছে মনে হয় যে এইটুকু বেসিক ক্রিকেট সেন্স এখন সবারই আছে যে আমাদের বাংলাদেশের ট্রেডিশন ওয়াইজ বাহাতি স্পিনাররা বাহাতি ব্যাটার থাকলে বোলিং করতে আসতে চান না। ডেভিড ওয়ার্নার ক্রিজে ছিলেন, যে কারণে সাকিব হয়তোবা বোলিং করতে আসতে চান নাই। কিন্তু এখানে একটা প্রশ্নের ব্যাপার আছে, তা হচ্ছে সাকিব কি বাহাতি ব্যাটারের এগেনস্টে সাকসেসফুল হন নাই? ইন্টারন্যাশনাল টি-20 ক্যারিয়ারে সাকিব বাহাতি ব্যাটারদের উইকেট নেন নাই। পরিসংখ্যানটা আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাকিব বাহাতি ব্যাটারের এগেনস্টে উইকেট নিয়েছেন এবং খুব বেশি ইকোনমি রেটেও কিন্তু বোলিং করেন নাই। একটা ব্যাপার উল্লেখযোগ্য, তা হচ্ছে সাকিব সর্বশেষ যে আইপিএল খেলেছিলেন 2021 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, ওয়েন মর্গান সাকিব আল হাসানকে পাওয়ার প্লেতে বোলিং করিয়েছিলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং পাওয়ার প্লেতে সাকিব নিয়মিত বাহাতি ব্যাটারদের এগেনস্টে বোলিং করেছেন। সেই আইপিএলের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, সেই আইপিএলে সাকিব আল হাসান বাহাতি ব্যাটারকে 3.5 ওভার বোলিং করে 18 রান দিয়ে 2টা উইকেট পেয়েছিলেন। ইকোনমি রেট ছিল 4.70। সো সাকিব তার সর্বশেষ আইপিএল সিজনেও বাহাতি ব্যাটারের এগেনস্টে যথেষ্ট সাকসেসফুল ছিলেন। মাত্র 4.50 ইকোনমি রেটে 2টা উইকেটও নিয়েছিলেন। ইভেন এই 3.5 ওভারের মধ্যে 2.1 ওভার সাকিব করেছেন পাওয়ার প্লেতে, যেখানে 9 রান দিয়ে 1টা উইকেট পেয়েছেন। 4.15 ছিল তার স্ট্রাইক রেট। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন ইন্ডিয়ার এই টিমটাতে আজকে যদি ইয়াশাবি জয়সওয়াল ইনক্লুড হনও, তারপরও আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের শুরু থেকেই বোলিংয়ে আসাটা উচিত। এর পেছনে বড় কারণটা ডেফিনেটলি সাকিব যদি বোলিং না করেন, সাকিব যদি 4 ওভারের কোটা পূর্ণ না করেন, তাহলে সেটা বাংলাদেশ টিমের জন্য অনেক বেশি মাত্রায় ব্যাকফায়ারিং। কারণ প্রথমত সাকিব 1-এর ভেতর 2, সাকিব থাকা মানে বা সাকিবকে দলে নেয়া মানে আপনি কিন্তু একটা অপশন ব্যাটিং স্যাক্রিফাইস করছেন, একটা অপশন বোলিং স্যাক্রিফাইস করছেন। এখন এই কথাটা এই কারণে বলতে হচ্ছে কারণ সাকিব আল হাসান ফর্মের জায়গাটা নিয়ে ধুঁকছেন, তার বোলিং ফর্মের জায়গাটা নিয়ে। নর্মালি আমরা যেটা বলি সেটা হচ্ছে সাকিব থাকা মানে আমার একটা বোলিং অপশন না নিয়েও খেলা যায়, সাকিব থাকা মানে আমরা একটা বাড়তি ব্যাটিং অপশন না নিয়েও খেলা যায়। সো ওই জায়গাটা যখন সাকিবের কাছ থেকে বোলিং সার্ভিসটা পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু ডেফিনেটলি একটা পীড়াদায়ক ব্যাপার আছে। ইভেন ইন্ডিয়ার টিমের এগেনস্টে যদি চিন্তা করেন, সাকিব আল হাসানের যে সর্বনিম্ন স্ট্রাইক রেট কনসিড করা টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেই তালিকাটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, খেয়াল করবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির এগেনস্টে সাকিব কিন্তু যথেষ্ট সাকসেসফুল। রোহিত শর্মা বিরাট কোহলির এগেনস্টে সাকিবের বোলিং সাকসেস রেটটা অনেক বেশি। ইভেন ওয়ানডে ক্রিকেটও আমরা দেখেছি তিনি বেশ ভালো টাফ টাইম দিয়েছেন। সো সাকিব কেন বোলিং করবেন না, সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই চলে আসে। এক্ষেত্রে ক্যাপ্টেন্সি একটা বড় ফ্যাক্টর। কি ওয়েন মর্গান সাকিব আল হাসানকে যেভাবে ইউজ করেছেন আমরা দেখেছি, পাওয়ার প্লেতে ব্যবহার করেছেন আইপিএলে, সেটা কিন্তু একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার ছিল এবং মর্গান সাকিবকে ওই সাপোর্টটা দিয়েছেন, ওই সাহসটা দিয়েছেন। মর্গান সাকিবকে ওইভাবে ব্যবহার করেছেন। ওই পার্টিকুলার আইপিএলে আমরা দেখেছিলাম যে সাকিব 90 কেজের উপরে বোলিং করে যাচ্ছেন। অলমোস্ট প্রত্যেকটা বলই সাকিবের অ্যাভারেজ ছিল 93-94 কেজে বোলিং করা। ইভেন লাস্ট এসএলপিএলে আমার মনে আছে সাকিব আল হাসান বাহাতি ব্যাটারদের এগেনস্টে একটু অনেকটা রাজ্জাক ভাই যে ধরনের বোলিং করতেন, একটু সিম আপ টাইপের বল করছেন, হয়তোবা খুব বেশি টার্ন না, কিন্তু স্কিডি ডেলিভারিগুলো করছেন, একটু থ্রোয়িং কাইন্ড অফ ডেলিভারি করছেন, যেগুলো অনেকটা রাজ্জাক ভাই করতেন রাদার দ্যান রোটেটিং দ্য বল। সো ওই জায়গাটা সাকিব তো পারেন, তাহলে তিনি কেন বোলিং করবেন না? ওই প্রসঙ্গের জায়গাটা কিন্তু অবশ্যই চলে আসে। তাহলে কি যে ক্যাপ্টেন তাকে ঠিকঠাক মতো মোটিভেট করতে পারছেন না, কিংবা টিম ম্যানেজমেন্ট তাকে ঠিকঠাক মতো মোটিভেট করতে পারছে না, এটা কিন্তু একটা প্রসঙ্গের জায়গা আসে। নাকি সাকিব নিজে জায়গা থেকে নিজেকে মোটিভেট করতে পারছেন না? কারণ সাকিব অল ওভার দ্য ইয়ার্স যেভাবে পারফর্ম করেছেন, সাকিব নিজেকে মোটিভেট করেছেন। সো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তো অবশ্যই চলছে। নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে সাকিব যেভাবে ব্যাটিং করেছিলেন, যথেষ্ট ফ্লুয়েন্ট ব্যাটিং করেছিলেন এবং আমাদের কাছে দৃশ্যমানভাবে লাগছিল যে সাকিব 2019-এর স্টান্সের মতো করে অনেকটা ব্যাটিং করছেন, কারণ এর আগে তিনি অফসাইডে শট খেলতে স্ট্রাগল করছিলেন। বাট বড় টিমের বড় অ্যানালাইসিস দেখেন, কাজ শেখার যে আমাদেরও এখনও অনেক কিছু বাকি আছে, তার একটা বড় প্রমাণ কিন্তু অস্ট্রেলিয়া টিম দিয়ে দিয়েছে। সাকিবকে যেভাবে বোলিং করেছে আমরা দেখেছি, একদম বডি লাইন বরাবর বল করেছে। আমরা কম্পেয়ারটা একটু দেখাই। নেদারল্যান্ডসের সঙ্গে সাকিব যে বাউন্ডারিগুলো মেরেছেন সব ছিল আউটসাইড অফ স্ট্যাম্প বলে, এবং নেদারল্যান্ডসের বোলাররা সাকিব আল হাসানকে অ্যাওয়ে ফ্রম হিজ বডি আউটসাইড অফ স্ট্যাম্প কাট এবং ড্রাইভ করার মতোই বল দিয়েছে। সো এই জায়গাটা সাকিব যথেষ্ট ফ্লুয়েন্ট ছিলেন, সেটা সাকিবের স্ট্রং জোন হয়েছে, কারণ ওই স্টান্স অনুযায়ী সাকিবের জন্য কাট এবং ড্রাইভ করাটা ইজিয়ার ছিল। অস্ট্রেলিয়া টিম এই জায়গাটা অ্যানালাইসিস করে বের করেছে সাকিব এখন যে স্টান্সে গেছেন, সেই স্টান্স অনুযায়ী তাকে যদি বডি লাইন বরাবর বল করেন, তাকে যদি আপনি অনসাইড নির্ভর শট খেলতে বাধ্য করেন, এই স্টান্সে এখনকার ব্যাটিং শেপ অনুযায়ী তার জন্য ডিফিকাল্ট, এবং এক্স্যাক্টলি সেই ব্যাপারটাই ঘটেছে। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যানালাইসিস। এবং
সত্যিকার অর্থে সাকিব যখন নেদারল্যান্ডসের সঙ্গে ভালো ব্যাটিং করেছেন, ডেফিনেটলি ভালো জিনিসের প্রশংসা আপনাকে করতে হবে। ভালো ব্যাটিং, কমফোর্টেবল ব্যাটিং, ফ্লুয়েন্ট ব্যাটিং লেগেছে, সেটা আমরা প্রশংসা করেছি। কিন্তু ইমিডিয়েট আফটার পরের ম্যাচটাতে অস্ট্রেলিয়ার টিম একটা উইক গেট কিন্তু বের করে দিয়েছে, একটা দুর্বলতার জায়গা বের করে দিয়েছে। সো সাকিবের যে ব্যাটিং শেপ বা ব্যাটিং স্টান্স, একদিন তিনি ওপেন স্টান্সে ব্যাটিং করছেন তখন অনসাইডে ভালো খেলছেন, অফসাইডে খেলতে পারছেন না। আবার যেদিন তিনি ক্লোজ স্টান্সে ব্যাটিং করছেন সেদিন অফসাইডে ভালো খেলছেন, অনসাইডে ভালো খেলতে পারছেন না। এই জায়গাগুলো কিন্তু এক্সপেরিয়েন্স আমাদেরকেও করায় যে অপোনেন্ট টিমগুলো কীভাবে স্টাডি করে। সো ক্রিকেটটা এখন এরকম হয়ে গেছে যে একদম কোনো ব্যাটারেরই আপনি 100% নিখুঁত কোনো জায়গা পাবেন না, প্রত্যেক ব্যাটারেরই উইক জোন পাবেন। বিরাট কোহলিরও উইক জোন, আউটসাইড অফ স্ট্যাম্প বলে তিনি আউট হচ্ছেন। এখন বিরাট কোহলিকে আউটসাইড অফ স্ট্যাম্প বলে কখনো ভালো খেলেন নাই, খেলেছেন। এই মুহূর্তে তার একটা উইক জোন অনেক বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে। রোহিত শর্মা বাহাতি পেসারের বলে ইনকামিং বলে আউট হচ্ছেন। রোহিত শর্মা কি কখনো বাহাতি পেসারকে ভালো খেলেন নাই? খেলেছেন। বাট ক্রিকেটটা না এইভাবেই আসলে সত্যিকার অর্থে চলে যায়। এখন ধরেন একদিন একটা প্লেয়ার ভালো খেললে তখন তার প্রশংসা করা যাবে না, এই ব্যাপারটাও কিন্তু আবার খুব ভুল কনসেপ্ট। ওই দিন যদি উনি ফ্লুয়েন্ট ব্যাটিং করেন, অপোনেন্ট তাকে যেভাবে বোলিং করেছেন পারফেক্ট রিপ্লাই দিতে পারেন, ডেফিনেটলি ফর দ্যাট পার্টিকুলার ডে, অন দ্যাট গিভেন ডে হি ইজ দ্য বেস্ট। বাট আবার ইমিডিয়েট পরের দিন যদি তার দুর্বলতাটা বেরিয়ে যায়, এটাও কিন্তু ওই প্লেয়ারের জন্য যেমন শিক্ষার জায়গা। আমরা যেমন প্রফেশনালি কাজ করছি, যারা অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন, যারা অ্যানালিস্ট হতে চান ভবিষ্যতে, যাদের আগ্রহ আছে ক্রিকেট অ্যানালিস্ট হওয়ার, তারাও কিন্তু এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন যে এই যে অপোনেন্ট টিমগুলো এক এক দিন পর পর কীভাবে স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করে বা একটা প্লেয়ারের দুর্বলতাগুলো কীভাবে তারা খুঁজে বের করে। এবং ডেফিনেটলি আমাদের দেশে তো আমাদের অনেক সীমাবদ্ধতার জায়গা আছে। আমরা যারা অ্যানালাইসিস করি, আমরা কিন্তু অনেক অ্যানালগ পদ্ধতিতে, আমাদের অনেক বল বাই বল ঘেটে 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 অনেক কিছু করতে হয়। কিন্তু বাইরের দেশে বা যারা একদম প্রমিনেন্টলি, যাদের কাছে ওই রকম উন্নততর সফটওয়্যার আছে, তাদের একটা ক্লিকে অনেক কিছু বের হয়ে যাচ্ছে। সো আমাদের জন্য কাজ কঠিন, তারপরও আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, একটা নতুন প্রফেশন বিল্ড আপ করার চেষ্টা করছি বাংলাদেশে, যেটা হয়তো বা অন্য অনেকেও মোটিভেট হতে পারেন। সো এই অবজারভেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ম্যাচ যখন দেখবেন, অনেকেই জিজ্ঞেস করেন যে অ্যানালিস্ট হতে গেলে আমাকে কী করতে হবে, এই অবজারভেশনগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন এর আগের দিন আমি দেখেছি যে সাকিব আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলো খুব ভালো খেলেছেন, অস্ট্রেলিয়া টিম তাকে আউটসাইড অফ স্ট্যাম্প বলই করে নাই। সো দিস ইজ অবজারভেশন, এটা আপনি অবজার্ভ করে তারপর আপনাকে বিশ্লেষণটা করতে হবে। সত্যিকার অর্থে বাইরের দেশের যারা অ্যানালিস্ট আছে তাদের জন্য অনেক ইজি, কারণ অনেক সফটওয়্যার অ্যাক্সেসেবল, অনেক ইনস্টিটিউশন আছে। আমাদের বাংলাদেশে তো এরকম ইনস্টিটিউশন নেই, আমাদের একদম বল বাই বল ঘেটে যতগুলো বল ফেস করেছেন, ধরেন একটা ম্যাচে সাকিব 20টা বল ফেস করেছেন, 20টা বল আমাকে দেখতে হয়। আরেক ম্যাচে সাকিব 40টা বল ফেস করেছেন, 40টা বল আমাকে দেখতে হয়। সো এই জায়গাগুলো কিন্তু খুব আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। উন্নত দেশগুলোর মতো আমরা না, আমাদের দেশে ইনস্টিটিউশন নাই, সফটওয়্যারের অ্যাভেলেবিলিটির অভাব রয়েছে। সব কিছু মিলে আমরা অনেক অ্যানালগ পদ্ধতিতে কাজ করছি, যারা চেষ্টা করছি। আপনাদেরও একটা সাপোর্টের ব্যাপার আছে, আপনারা মোটিভেট না করলে অবশ্যই সেই কাজগুলো করতে পারতাম না, আগ্রহ হারিয়ে ফেলতাম, সেটা একটা ব্যাপার রয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই রিগার্ডিং সাকিব আল হাসান, আপনারা কী মনে করছেন লিখে পাঠাবেন।